দেখো ঢাকা বোর্ড 2019-এ কি এসেছিল। জনাব রহমানের হিসাব বই হতে 31 ডিসেম্বর 2018 তারিখে নিম্নলিখিত তথ্য সমূহ নিম্নে নেওয়া হয়েছে। আচ্ছা, নেওয়া হয়েছে কি বলা আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা। ওকে, তাহলে নগদান বই অনুযায়ী বলেছে 5,000 টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে কি তুমি 5,000 টাকার একটা চেক ইস্যু করেছো, কিন্তু সেই চেকটা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ব্যাংক থেকে টাকা কেটে যায়নি। তার মানে কি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঠিকই আছে, অলরেডি তুমি নগদান বই থেকে আবার এই টাকাটা মাইনাস করে দিছো, কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে, তাইলে নগদান বই আবার অ্যাড করতে হবে, তাহলে এটা যোগে যাবে। ঠিক আছে, এরপর 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি। তাইলে তুমি যখন একটা চেক ব্যাংকে জমা দিছো, তুমি কিন্তু নগদান হিসাবে অলরেডি ব্যাংকের সাথে টাকা অ্যাড করে ফেলছো, কিন্তু মূলত পক্ষে ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারেনি, এখনও আদায় করতে পারেনি। তাইলে তোমার অ্যাকাউন্ট থেকে আবার কি করতে হবে, নগদান বইয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আবার মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে এটা বিয়োগের ঘরে যাবে। দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাইলে অ্যাকাউন্টে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে অলরেডি 15,000 টাকা যোগ হয়ে গেছে, কিন্তু তোমার নগদান বইতে লেখা হয়নি, তাহলে নগদান বইতেও আবার যোগ করে দিতে হবে, ব্যাংক হিসাবে ডেবিট করে দিতে হবে। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত। তুমি একটা চেক ইস্যু করেছিলে, সেই চেকটা ব্যাংক কি করে দিয়েছে, ব্যাংকে একটা চেক দিয়েছিলে, সেই ব্যাংকে আবার প্রত্যাখ্যাত করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা ফেরত চলে আসবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা 2,000 টাকা অ্যাড করছে, তুমি নগদান বইতে অ্যাড করো না, তাহলে তোমার অ্যাড করতে হবে, এটা যোগের মধ্যে চলে আসবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা, এটা তোমার কি ব্যাংক হিসেবে ক্রেডিট করতে হবে, বিয়োগের মধ্যে যাবে। ব্যাংক সুদ 200 টাকা, এটা তোমার ব্যাংক হিসেবে ডেবিট করতে হবে, তাহলে যোগের মধ্যে যাবে। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি করো। তাইলে এরূপ লেনদেনের তালিকা এই যে তোমার হলো কি, এই দুইটা হয় যে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক যা ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি। এটা যেহেতু ইস্যু করে ফেলছো, ব্যাংকে এখনো যায় নাই, কয়দিন পরে হয়তো বা যাবে, কিন্তু এখনো উপস্থাপিত হয়নি, তাহলে এটা একটা এন্ট্রি। আবার 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংক এখন আদায় করতে পারেনি, কিন্তু কয়দিন পরে হয়তো বা আদায় করতে পারবে। তো এই দুইটা এন্ট্রি, এই দুইটা ক নম্বর প্রশ্নে কিন্তু এই দুইটা এন্ট্রি যাবে, এই যে 2 আর 3, এই দুইটা এন্ট্রি ক নম্বর প্রশ্নে যাবে। ঠিক আছে, তাইলে ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি 5,000 টাকা, আর আদায়ের জন্য জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তো এই 10,000 আর 5,000 কত হবে, 15,000 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন বলছে উপরোক্ত তথ্যাবলী হতে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা ধরে নিলাম, যোগের মধ্যে কি কি আসবে আমরা একটু দেখে নিই। তারপরে হলো আমরা কি করব, দেখো যোগের মধ্যে কি কি আসছে আসলে। তাহলে এই যে এতটা 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য ব্যাংকে এখনও উপস্থাপিত হয়নি। তাহলে ব্যাংকে তুমি যখন ইস্যু করছো তখন অ্যাকাউন্ট থেকে তোমার নগদান বইতে মাইনাস করেছিলে বা ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলে, কিন্তু এই টাকাটা এখন অ্যাকাউন্ট থেকে কেটে নেয়নি, তাহলে নগদান বইতে আবার যোগ করতে হবে, তাহলে এটা যোগ হবে 5,000 টাকা যোগ। দেখো যোগের ঘরে বসাই দেওয়া আছে, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক উপস্থাপিত হয়নি 5,000 টাকা। এরপর পরেরটা দেখবো, 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক এখন আদায় করতে পারেনি। তাহলে যেহেতু আদায়ের জন্য ব্যাংকে জমা দিচ্ছে, তুমি নগদান বইতে ডেবিট করেছিলে, কিন্তু ব্যাংক এখন আদায় করতে পারেনি, তাহলে এটা বিয়োগের ঘরে যাবে। এটা তাহলে বিয়োগের ঘরে, আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি 10,000 টাকা, বিয়োগের ঘরে। হ্যাঁ, এরপর বলা আছে যে দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা, তাহলে এটা যোগের ঘরে যাবে। ঠিক আছে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। এরপর বলা আছে কি, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। তুমি যে একটা চেক ইস্যু করছিলে, সেই চেকটাই তোমার ব্যাংক তোমাকে প্রত্যাখ্যান করে দিছে, বলছে যে এই চেকটা ভুল আছে বা কোনো একটা ওয়েতে প্রত্যাখ্যান করে দিছে। তাহলে তুমি যখন চেক ইস্যু করছিলে, সেই তুমি ব্যাংক হিসেবে ক্রেডিট করেছিলে, তাই না? এবার আবার ব্যাংক হিসাব ডেবিট করতে হবে, তোমার অ্যাকাউন্টের থেকে টাকা কেটে গেল না, এই জন্য ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক এটা যোগের মধ্যে আসবে। এরপর বলা আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটাও যোগের মধ্যে আসবে। তারপর ব্যাংক কর্তৃক সুদ 200 টাকা, এটাও যোগের মধ্যে আসবে, তো যোগের মধ্যে দিয়ে দিলাম। আর ব্যাংক চার্জ আছে কত, 100 টাকা, এটা বিয়োগের মধ্যে আসবে। তো ব্যাংক চার্জ 100 টাকা, এটা 100 টাকা হবে রে ভাই, এটা 100 টাকা। ওখানে যেহেতু 100 টাকা লেখা আছে, তাইলে এখানে 100 টাকাই হবে ব্যাংক চার্জ। তাইলে কত হবে, 10,100 টাকা হবে, 10,000
ও এটা ইংরেজি ফন্ট হয়ে গেছে, বাংলা ফন্ট করি। ধরো এটা 10,100 টাকা হবে। তো মাইনাস করলে কত হবে? 85,100 টাকা। এটা অ্যান্সার 85,100 হয়ে যাবে। ঠিক আছে, তো আশা রাখি এটা বুঝতে পারছো। এরপর গ নম্বর প্রশ্ন বলছে যে 4, 5, 6 ও 7 নং লেনদেন জাবেদা দেখাও। তো 4 নাম্বার কি বলছে? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট হবে। তারপর 5 নাম্বার বলছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান, তাইলে কি আবার ব্যাংকে টাকা চলে আসে, তাহলে নগদ ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটা হিসাব হবে। ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট হবে, কারণ তুমি পাওনাদারকেই তো এই চেকটা ইস্যু করছিলে, কিন্তু সেটা ব্যাংক প্রত্যাখ্যান করে দিয়েছে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা ব্যাংক হিসাবে হিসাবভুক্ত হয়নি, তাইলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। লভ্যাংশ যেহেতু আয়, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তাহলে চার্জ হলে ব্যয়, তাহলে ব্যাংক চার্জ ডেবিট, কি ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর ব্যাংক সুদ আছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, এটা জাবেদা হবে। তো এইভাবে জাবেদা আমরা করে দিছি। ঠিক আছে, তো এটা গেল। এরপর 2 নম্বর প্রশ্নটা বলছে ঢাকা বোর্ড 2018-তে এসেছিল, সরি এটা 19 না, এটা 18-তে এসেছিল ঢাকা বোর্ড। তো প্রশ্নটা আগে পড়ে নিই, দেখো কি বলেছে। 2017 সালে 31 মার্চ তারিখে সমীউর রহমানের তথ্যাবলী পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, কি বলছে? ব্যাংক পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 44,400 টাকা, তাহলে ব্যাংকের পাস বই অনুযায়ী। তা আমি এর আগের ক্লাসে কিন্তু বলেছিলাম যে 4টা কোয়ালিটিতে তোমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়। তো ব্যাংকের পক্ষ থেকে 2টা কোয়ালিটি, আর তোমার নগদান বইয়ের পক্ষ থেকে 2টা কোয়ালিটি। ঠিক আছে, এই 4টা কোয়ালিটি থেকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়। তো এখানে ব্যাংকের পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তোমার ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 44,500 টাকা। খেয়াল করো, তুমি যে টাকাটা ব্যাংকে জমা দাও, সেই টাকাটা তুমি যখন ব্যাংকে জমা দাও, তুমি তোমার নগদান বইতে ব্যাংক হিসাব ডেবিট লেখো, কিন্তু ব্যাংক কি তোমার হিসাবে তখন কি ডেবিট লিখবে? না, ব্যাংক তো তোমার কাছ থেকে টাকাটা নিয়ে তোমার কাছে দায়বদ্ধ হইলো, তাহলে ব্যাংকের জন্য এটা দায়, তাহলে ব্যাংক তখন ক্রেডিট লিখবে। অর্থাৎ তুমি যে অ্যামাউন্টটা বা যে লেনদেনটা ডেবিট করতেছো, সে ব্যাংক কিন্তু সেটা ক্রেডিট করতেছে। তার মানে কি, এখন তোমার উল্টা হবে। বিশেষ করে তুমি নগদান বইতে যেগুলো মানে তোমার নগদান বই অনুযায়ী যখন ব্যাংক সমন্বয় বিবরণী করো, যেগুলো যোগ হয়, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে সেগুলো বিয়োগ হবে। বুঝতে পারছো? তো দেখো, 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2,400 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যা নগদান বইতে দাখিলা দেওয়া হয়নি। তাইলে এই যে 3,000 টাকার একটা বিল 2,400 টাকায় বাট্টা করছো, কিন্তু মেয়াদ শেষ হওয়ায় এই বিলটা প্রত্যাখ্যাত হয়ে গেছে, কিন্তু নগদান বইতে দাখিলা দেওয়া হয়নি। তাইলে যে এই যে প্রাপ্য বিল যে তুমি নিলা, প্রাপ্য বিল যে তুমি তোমার ব্যাংক থেকে আদায় করলা, কিন্তু এটা প্রত্যাখ্যাত হয়ে গেল। কি হয়ে গেল? প্রত্যাখ্যাত হয়ে গেল, কিন্তু নগদান বইতে লেখো নাই। তাহলে কি, এটা বিয়োগ করে দিতে হবে তোমার নগদান বই থেকে। তোমাদের নগদান বই বিয়োগ মানে ব্যাংক পাস বই যোগ করতে হবে। সমীর রহমানের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 3,000 টাকা উত্তোলন করেছে, কিন্তু নগদান, তাহলে নগদান বই থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে, তাই না? বিয়োগ মানে তো ব্যাংক হিসাব ক্রেডিট, আর যোগ মানে ব্যাংক হিসাব ডেবিট, এটা বুঝতে হবে কিন্তু কথায়। তাইলে এটা যেহেতু বিয়োগ করা লাগলো, তাইলে পাস বইয়ের সাথে যোগ হবে। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটছো কিন্তু ভাঙাও নাই এখনো। তাইলে কি, তুমি যখন চেক কাটছো তখন কিন্তু অলরেডি কি করে দিয়েছিল? ব্যাংক হিসাব ক্রেডিট করছিল, কিন্তু চেকটা এখনো ভাঙানো হয়নি, মানে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়নি। বুঝতে পারছো? তার মানে কি, তোমার এই টাকাটা আবার নগদের সাথে অ্যাড হয়ে যাবে। তো নগদের সাথে অ্যাড মানে পাস বই থেকে বিয়োগ। ব্যাংক কর্তৃক 6,600 টাকার একখানা বিলের বিপরীতে 6,000 টাকা আদায় করা হলো, তাহলে 6,000 টাকা আদায় করছো, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য তুমি 6,600 টাকায় নগদানভুক্ত করছো, তাহলে 600 টাকা বেশি লিখছো, 600 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। তো এই মাইনাসটা যেহেতু নগদান বইয়ের মাইনাস, তাহলে পাস বইয়ে কি যোগ। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, নগদান বইয়ে যোগ, পাস বইয়ে কি মাইনাস। ব্যাংক কর্তৃক কর্তন চার্জ, তাহলে নগদান বইয়ে কি হবে? মাইনাস হবে, তাহলে পাস বইয়ে যোগ হবে। একজন পাওনাদারকে 6,000 টাকা পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, তাহলে কি
নগদান বই হিসাবভুক্ত করতে হবে, তাহলে নগদান বই থেকে মাইনাস করতে হবে, তাহলে ব্যাংক পাসবই কী করতে হবে, প্লাস করতে হবে। ব্যাংক লভ্যাংশ আদায় করছে 6,600 টাকা, যা নগদানভুক্ত হয়নি, তাহলে কি ব্যাংকে প্লাস করতে হবে নগদান বইতে। বিল আদায় ও বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে? এই যে দেখো বিল আদায় 3,000 টাকার একটা বিল আদায় করছে 2400 টাকা, এখানে 600 টাকা ব্যয় হয়ে গেছে। আবার আর একটা এই যে 6,600 টাকার এখানে বিলের বিপরীতে 6,000 টাকা আদায় করা হয়েছে, তো এখানে 600 টাকা আদায় খরচ হয়েছে। তো বাট্টা গেছে ওখানে 600, 3,000 থেকে 2400 মাইনাস করলে 600, আর আদায়ে 6,600 থেকে 6,000 মাইনাস করলে 600, এই দুটি 1,200 টাকা। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী যেহেতু এটা ব্যাংক পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে, ঠিক আছে, তাইলে ব্যাংক পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 44,400 টাকা। এখন যোগগুলো কি হবে, বিয়োগগুলো কি হবে? তো দেখো প্রথমটা কি হবে, 3,000 টাকার একটা চেক যে প্রাপ্য বিল ছিল, এটা কি হয়ে যাবে, যোগ হয়ে, প্রাপ্য বিল প্রত্যাখ্যান হয়েছে, এই 3,000 টাকা এটা যোগ হয়ে যাবে। এরপর হলো তোমার ব্যক্তিগত প্রয়োজনে যেটা উত্তোলন করেছে সেটা যোগ হবে, বিল আদায় ও বাট্টা খরচ, ঠিক আছে, আলাদাভাবে নগদান বইতে লেখা হয়নি 600 টাকা, এটা যোগ হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এটা যোগ হবে। আমি বলেছি নগদান বইতে যেটা বিয়োগ হবে ব্যাংক পাস বইতে সেটা যোগ হবে, বুঝতে পারছো? ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ এটা যোগ হবে। তো এই পাঁচটা যোগ করলে কত হবে, 13,600। 40,000 আর 13,600 যোগ করলে কত হয়, 58,000। এখন বিয়োগ হবে ব্যাংকের নগদান বইতে যেগুলো যোগ করেছো, তাহলে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক লভ্যাংশ যা নগদানভুক্ত হয়নি, এই তিনটে যোগ হবে, ঠিক আছে। যোগ করলে কত হবে, 19,000 টাকা হবে। তো 58,000 থেকে 19,000 টাকা মাইনাস করলে 39,000 টাকা হবে। এটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ঠিক আছে। এরপর গ নম্বর প্রশ্নটা বলেছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 35,000 টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো এবার নগদান বই অনুযায়ী করতে বলছে, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 35,000 টাকা ধরে নিলাম। এইবার এই যে এখানে যে আইটেম বিয়োগ করেছি সেটা যোগ হবে, সহজ জিনিস একদম। এখানে যে আইটেম যোগ করেছি সেটা বিয়োগ হবে, এখানে যে আইটেম যোগ করেছি সেটা নগদান বইয়ের সাথে বিয়োগ হবে, আর এখানে যে আইটেম বিয়োগ করেছি সেটা নগদান বইতে যোগ হবে। তো এখানে কি ছিল বিয়োগে, দেখো চেক কাটা হয়েছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক লভ্যাংশ, দেখো এখানে তাই আসছে, চেক কাটা হয়েছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরি সুদ, ব্যাংক লভ্যাংশ। তো তিনটা যোগ করে দিলাম 19,000। তো 35,000 সাথে 19,000 যোগ করলে 54,000। এরপর বিয়োগে আসবে যোগেরগুলো, প্রাপ্য বিল প্রত্যাখ্যান, ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, বিল আদায় ও বাট্টাকরণ, ব্যাংক ধার্যকৃত চার্জ, পাওনাদার কর্তৃক পরিশোধ, তো এইগুলো সবগুলোই আসছে। দেখো এই যে প্রাপ্য বিল প্রত্যাখ্যান এগুলো সবগুলো আসছে, সবগুলো যোগ করলে 13,600। তো এই যে 54,000 থেকে 13,600 মাইনাস করলে 40,400 টাকা হয়। এটা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ঠিক আছে। তো আশা রাখি আজকে ঢাকা বোর্ড 2019 এবং 2018 ব্যাংক সমন্বয় বিবরণী প্রশ্নগুলো কমপ্লিট হলে কোথাও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অথবা পার্সোনাল ফেসবুকে নক করে জানতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।